নমস্কার, শুরু করছি বাংলা এট 5। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। অবশ্যই বাংলা এট 5-এ আজকে আমাদের আলোচনার বিষয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট পেশের পরেই খুব স্বাভাবিকভাবেই বাজেটে কি থাকবে, কতটা প্রত্যাশা পূরণ হবে, আম জনতা সাধারণ মধ্যবিত্ত মানুষের সেই প্রত্যাশা কতটা পূরণ হবে, একাধিক বিষয় এই বাজেটের সঙ্গে জড়িয়ে থাকে। নতুন কর কাঠামো, তার কি স্ল্যাব, কোন ক্ষেত্রে কতটা শতাংশ ছাড় পাওয়া গেল, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, বাজেটে এসেছে সেই সমস্ত বিষয় এবং আজকে আমাদের আলোচনাতেও আসবে। তবে একই সঙ্গে আজকে যদি বাজেটের দিকে লক্ষ্য রাখা যায়, দুটো রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহার, এই দুটো রাজ্যের জন্য ঢালাও বরাদ্দ। আর এই জায়গা থেকেই বিরোধীরা সরব হতে শুরু করেছেন। বিরোধীদের এটাও প্রশ্ন, তাহলে কি কুর্সি বাঁচানোর জন্যই, শরিক নির্ভরতার জন্যই এই দুই রাজ্যের প্রতি এতটা বরাদ্দ দেওয়া হলো? বিভিন্ন ক্ষেত্রে যে বরাদ্দ দেখলাম, বাংলা প্রসঙ্গ আসছে, বাংলার ক্ষেত্রে আবারও বঞ্চনার অভিযোগ উঠছে। তো একাধিক বিষয়ে আজকের এই তৃতীয় এনডিএ সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট, একাধিক বিষয় তার সঙ্গে জড়িত এবং সেই সমস্ত বিষয় আজকে আমাদের আলোচনায় আসবে। কারা কারা স্টুডিও উপস্থিত রয়েছেন এবং অতিথিরা যারা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই তাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন আমি পরিচয় করাই তাদের সঙ্গে। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন পার্থপ্রতিম রায় এবং আমার সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, সিপিআই এর তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, আর একই সঙ্গে আমার সঙ্গে কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এবং অর্থনীতিবিদ প্রবীর সরকার রয়েছেন। কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা বিশ্বাস। প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাই। অবশ্যই আমরা আলোচনায় আসব, তবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে। এবার পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত সেই অনুদান? এবার পুজো কমিটিগুলিকে 85,000 টাকা অনুদান। গতবার 70,000 টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার, আর এবার সেটা বেড়ে হলো 85,000 টাকা। 15,000 টাকা অনুদান, এই বাড়তি অনুদানের ঘোষণা। আগামী বছর কমিটিগুলিকে আবার 1 লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সুতপা সেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সুতপা, 85,000 টাকা অনুদান, 75% বিদ্যুতের ছাড়। একদমই তাই। এবং যেমন প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের পরিমাণ বাড়ান এবং একই সঙ্গে বিদ্যুতের ছাড়ের ক্ষেত্রেও সুযোগ সুবিধা বাড়িয়ে দেন। এবারেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, যদিও মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন গরিব সরকার, এবং তিনি কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ আজকে টেনে এনেছেন যে সেখানে রাজ্যের পাওনা কিছুই জোটেনি, রাজ্যের জন্য কোনো পাওনাই ছিল না কেন্দ্রীয় বাজেটে, এই কথা উল্লেখ করেছেন একই সঙ্গে। কিন্তু তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে 70,000 টাকা গতবারে অনুদান দেওয়া হয়েছিল, এবার সেটা বাড়িয়ে 85,000 করা হবে এবং আগামী বছর একেবারে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এবং একই সঙ্গে তোমাকে একটা কথা বলবো যে শুধুমাত্র অনুদানের বিষয়টা বললে হবে না। আজকে মুখ্যমন্ত্রী কিন্তু আগাগোড়া তার যে বৈঠক তিনি করেছেন, যে সমন্বয় বৈঠক, এখানে বারবারই পুজোর যে ক্লাবগুলোর যে দায়িত্বশীল হতে হবে, কোন কোন বিষয়গুলোকে তাদের মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজকে তিনি জানিয়েছেন যে লোকাল যে থানাগুলো রয়েছে তাদেরকে, অর্থাৎ পুলিশকে কিন্তু আগাম জানাতে হবে যে কোন থিম নিয়ে ক্লাবগুলো আসছে এবছরে। কারণ থিম, এমন কোনো থিম হোক যেখান থেকে পরবর্তীকালে অশান্তি হতে পারে বা মানুষের সমস্যা হতে পারে, সেটা কিন্তু বরদাস্ত করা হবে না। সেই কারণে এই নতুন নিয়মের কথা তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে ক্লাবগুলোকে এটাও মনে করে দিয়েছেন যে এমন কোনো ভিড় বা এমন কোনো ধরনের লাইটিং করা যাবে না যাতে মানুষের অসুবিধা হয়, এবং এই প্রসঙ্গে কিন্তু শ্রীভূমির প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। ধন্যবাদ সুতপা।
এবার আমরা অবশ্যই আলোচনায় আসবো এবং যেটা বলছিলাম যে এবারের বাজেট, সেই বাজেটে দুটো রাজ্য সেক্ষেত্রে দরাজ হস্ত, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটো রাজ্যের জন্য দরাজ হস্ত, যেটা আমরা বাজেটে দেখলাম। দুই শরিককে বিপুল বরাদ্দ তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেটে। প্রস্তাবে ঘন ঘন বিহার অন্ধ্রপ্রদেশের নাম উল্লেখ করে কি কুর্সি বাঁচাতে চাইছেন, এই প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা। দেখব প্রতিবেদন। তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভা গঠনের সময় বড় বড় মন্ত্রক রাখা হয় বিজেপির দখলে। শরিকদের জোটে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রক, সেইখান থেকে বাজেটে পুষিয়ে দেওয়ার চেষ্টা করলো শরিক নির্ভর মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় ঘুরে ফিরে উঠে এসেছে বিহার ও অন্ধ্রপ্রদেশের নাম। দুই রাজ্যের জন্য ঘোষণা করা হয়েছে একাধিক প্রকল্প। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের কাজ করবে পূর্বোদয় পরিকল্পনা। বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ বাজেটে। নির্মাণ করা হবে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার ভাগলপুর হাইওয়ে, বোধগয়া, রাজগীর, বৈশালী, দারভাঙা হাইওয়ে। পাশাপাশি বক্সারে গঙ্গা নদীর উপর 2 লেনের সেতু উন্নয়নও করা হবে। এছাড়াও বিমানবন্দর, মেডিকেল কলেজ, ক্রীড়া ক্ষেত্রে উন্নতির জন্য বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয়েছে বাজেটে। এছাড়াও বিহারে তৈরি করা হবে বিদ্যুৎ কেন্দ্র। নীতিশ কুমারের রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ। অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য দেওয়া হবে 15,000 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশে গ্রামোন্নয়নের জন্য বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। অন্ধ্রের রায়লসীমা, অনন্তপুর, চিত্তোর জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও পরিকাঠামোর উন্নয়নেও জোর। Our government, through the accelerated irrigation benefit program and other sources, will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link and 20 other ongoing and new schemes, including barrages, river pollution abatement and irrigation projects. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project. পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতায় জয় পেলেও তৃতীয়বার মোদীর সরকার শরিক নির্ভর। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কুর্সি বাঁচাতেই এনডিএর 2 গুরুত্বপূর্ণ শরিককে উপঢৌকন দিয়ে হাতে রাখার কৌশল নিয়েছে বিজেপি। মোদীর সরকারের এই পদক্ষেপে অতীতের ছায়া দেখছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি প্রথমে প্রবীরদার কাছে যাই। প্রবীরদা, 2047 বিকশিত ভারতের লক্ষ্যমাত্রার কথা বারবার করেই আমরা প্রধানমন্ত্রীর গলায় শুনেছি। আজকে যে বাজেট পেশ হলো, অন্তত আগামী 5 বছরে সেই লক্ষ্যমাত্রার ইনিশিয়াল স্টেজের কোনো দিশা কি দেখতে পাওয়া গেল? কি মনে করছেন আপনি? কাকে বলছেন? প্রবীরদা, আপনাকে বলছে। হ্যালো, আমাকে জিজ্ঞেস করেছেন তো? হ্যাঁ, গত বছরের আমাদের যে আর্থিক বৃদ্ধি ছিল জিডিপির, সেটা ছিল ক্লোজ টু 8%, আর এবছরের যে ইকোনমিক সার্ভে এলো তাতে আমাদের মোটামুটি 7%-এর মতন যে সংখ্যাটা এক্সপেক্ট করা হয়েছে ইকোনমিক সার্ভেতে। আমার মনে হয় সেটা যথেষ্টই সদর্থক এবং সেটা মিট করাটা খুব একটা টাফ হবে না। দ্যাট উইল বি মেট এবং আলটিমেটলি বাই 27-28-এর মধ্যে আমরা 5 ট্রিলিয়নে পৌঁছে যাবো। 5 ট্রিলিয়ন আমাদের ইকোনমিক যে সাইজ, সেটা তার থেকে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে প্রেজেন্ট যে প্রবলেম, যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের যে প্রবলেম এবং তার সঙ্গে আনএমপ্লয়মেন্ট মানে বেরোজগারির যে প্রবলেম, সেইটার উপরে আমাদের বিশেষ করে আশা ছিল যে কি হবে না হবে। তার মধ্যে এগ্রিকালচারের উপরে যা ঘোষণাগুলো করা হয়েছে সেটা খানিকটা বাজেট বাড়ানোও হয়েছে এগ্রিকালচারের, এবং এগ্রিকালচারের উপর যেটা আমি আশা করেছিলাম যে রিসার্চ ডেভেলপমেন্ট, নতুন ক্রপ, সাপ্লাই চেইন, কোল্ড স্টোরেজ, এই দিকটা মোটামুটি বাজেটে অ্যাড্রেস করা হয়েছে।
এবং 1,51,000 কোটি টাকার একটা বাজেটিং করা হয়েছে এগ্রিকালচারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জিডিপির গ্রোথের যে 4টে পিলার থাকে, কনজাম্পশন, প্রাইভেট ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট, এর মধ্যে এই যে গভর্নমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি ইউটিলাইজেশন এই মুহূর্তে 74%। এটাকে বাড়িয়ে নিতে গেলে আরো বেশি সংখ্যক প্রোডাক্টিভিটি লিঙ্ক ইনসেন্টিভ পিএলআই এর আরো 14টা সেক্টর থেকে আরো সেক্টরের বেশি ঘোষণা করা হবে, সেটা আমি আশা করেছিলাম, যেটার কোনো উল্লেখ বাজেটে পেলাম না। এবারে পিএলআই এমন একটা জিনিস যেটার মধ্যে দিয়েই ম্যানুফ্যাকচারিং এর যে বর্তমান শেয়ার 18% অফ দ্য জিডিপি, সেটাকে বাড়িয়ে 25 to 30% আগামী 5-7 বছরের মধ্যে নিয়ে গেলে পরেই ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যার যে বেকারত্ব সেইটা অ্যাড্রেস করা সম্ভব। শুধুমাত্র কৃষিতে অ্যালটমেন্ট বাড়িয়ে বা কৃষি খাতে 45% অফ দ্য পিপল, এই মুহূর্তে 45% লোক ভারতবর্ষের কৃষির মাধ্যমে জিডিপিতে কন্ট্রিবিউট করেন এবং সেটা মাত্র 17%। সুতরাং কৃষি থেকে বেশি করে লোককে ম্যানুফ্যাকচারিং এ নিয়ে যাওয়ার জন্য পিএলআই এর আরো ব্যাপকভাবে প্রয়োজন দরকার। অর্থাৎ কিছু পজিটিভ কিছু নেগেটিভ আপনি বলছেন। আমি অনির্বাণদার কাছে যাই। অনির্বাণদা, একদম যদি ওভারঅল বাজেট, প্রথমে সবার কাছে আমি এই বিষয়টা একটু জানতে চাইবো, ওভারঅল বাজেট দেখে এখনো পর্যন্ত কি আপনার মতামত? আপনি এই সপ্তমবারের জন্য বাজেট শুনলেন নির্মলা সীতারামনের, আপনি এর আগেও শুনেছেন। আজকে যেটা শুনলেন তার মধ্যে নতুন কি দেখলেন? কিছু ওই আয়করের সুরাহা আছে, আর এই লং টার্ম ইনভেস্টমেন্টে এটা সরকারকে করতেই হয়। এবং সরকার দেখুন, বিকশিত ভারত এটা ওই নতুন একটা টার্মিনোলজি লাস্ট অন্তর্বর্তী বাজেটের সময় ইউজ করেছিল, কিন্তু লাস্ট 10 বছর ধরে, প্রথম যদি আমি 2014 সালের কথা বলি, তখন একটা বিপুল জনাদেশ নিয়ে এই সরকার এসেছিল এবং লং টার্ম ডেভেলপমেন্টের কথা বলেছিল। এবং আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটা এই জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পরে এখন কেন্দ্রীয় সরকারের কাছে আছে এবং কেন্দ্রীয় সরকারই আমাদের মাই বাপ ধরে নিয়ে আমি বলবো অর্থনীতিটাকে দূরদর্শিতার পরিচয় কিন্তু বরাবরই বাজেটের মাধ্যমে আমরা দেখছিলাম। কিন্তু যেটা সমস্যা ছিল যে সাধারণ মানুষের কথাটাও সরকারকে শুনতে হবে। 2047 সালে বিকশিত ভারত হবে, তখন আমি থাকবো কিনা, আপনি থাকবেন কিনা জানি না, কিন্তু আমাদের তো আগামী বছরগুলোতেও বাঁচতে হবে। মানুষের এই দৈনন্দিন যে মানে দুঃখ দুর্দশা, সেটার মধ্যে এই বাজেটে কি সেই সাধারণ মানুষের আমি বলছি সাধারণ মানুষের কথা অল্প হলেও ভাবা হয়েছে এবং এটাকে আমি বলবো খুব পজিটিভ মানে আউটকাম এবং ওয়েলকাম মুভ। ইনকাম ট্যাক্সে যত টাকাই ছাড় দেওয়া হোক, সেই ছাড়টা দিলেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেই টাকাটা বাজারে খরচা হবে। আমি যেটা বলছিলাম, একটা ছোট্ট কথা বলে দিচ্ছি না, অনির্বাণ, একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিট মামলায় রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। পুনরায় নিট পরীক্ষা করানোর প্রয়োজন নেই, নিট মামলায় রায় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের এই রায়, পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। বিস্তারিত এই বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। রাজীব, দেখুন, নিট অর্থাৎ ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতা চলেছে সারা দেশ জুড়ে, যে জটিলতা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টেও একাধিক পর্যবেক্ষণ দিয়েছে এবং তারপরেও সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের। পরবর্তীতে আজকে সকাল থেকে শুনানি হয়েছে এবং আজকে চূড়ান্ত শুনানি ছিল। সেই শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় ঘোষণা শুরু করেছে এবং তারা একেবারে শুরুতেই যে কথা জানিয়ে দিয়েছে যে পুনরায় পরীক্ষা নেওয়া বা নিট পরীক্ষা বাতিল ঘোষণা করার কোনো এখনো পর্যন্ত তেমন কোনো অবস্থা তারা দেখেননি এবং তারা জানাচ্ছেন যে দিল্লি আইআইটিকে তারা গতকাল যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ যে নির্দেশে বলা হয়েছিল যে দুটি প্রশ্নের দুরকম উত্তর হতে পারে না, একটি উত্তর সঠিক হবে, সেক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা যে দুটি সঠিক উত্তর বিবেচনা করে যে নম্বর দিয়েছিল, সেক্ষেত্রে দিল্লি আইআইটি চূড়ান্ত করে জানা কোন প্রশ্নের উত্তরটি সঠিক, সেই প্রশ্নের উত্তর দিল্লি আইআইটি জানিয়েছে এবং তার প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বলা হয়েছে তারা সমস্ত দিক বিচার করে পুনরায় তারা ফল ঘোষণা করুক এবং যে সমস্ত তাদের ফল ঘোষণার মাধ্যম রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট এবং অন্যান্য যে পন্থা যেভাবে
প্রত্যেকটি কেন্দ্র ধরে ধরে যেভাবে ফল ঘোষণার পন্থা এর আগে সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল সেভাবে ফল ঘোষণা করতে হবে। এবং যে কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যে দাবি নিয়ে, যে আর্জি নিয়ে মূলত মামলা হয়েছিল, যে নিট পরীক্ষা বাতিল করে পুনরায় নিট পরীক্ষা করানো হোক, সেই আর্জি কিন্তু খারিজ হয়ে গেল বলা যেতে পারে। এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পুনরায় নিট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। মূলত সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বিচার্য বিষয় যেটা ছিল সুপ্রিম কোর্টের, তা হলো প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং যে যারা দুর্নীতি করে পরীক্ষা দিয়েছে তাদের সেই ব্যাপ্তি কতটা ছিল, অর্থাৎ কতটা অংশের পরীক্ষার্থী তা থেকে লাভবান হয়েছে। সুপ্রিম কোর্ট দেখেছে যে অংশ লাভবান হয়েছে তাদের ক্ষেত্রে সিবিআই তদন্ত হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই পুনরায় পরীক্ষা নেওয়া বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিট পরীক্ষা আপাতত বাতিল হচ্ছে না এবং পরীক্ষা যেমন ছিল তেমনই থাকছে। এবং সেক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা সব দিক বিচার করে পুনরায় ফল ঘোষণা করবে। ধন্যবাদ রাজীব। দেখছেন বাংলা 5। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অবশ্যই বাজেট এবং যেখানে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্য যাদের ঢালাও বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি, আর তাই নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে, তৃণমূল কংগ্রেস সরব হয়েছে কংগ্রেস। সুস্মিতা দি কি বলবেন? দেখুন, এটা তো ঠিকই যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য প্রধানমন্ত্রী কল্পতরু হয়ে গেছেন। 26,000 কোটি টাকা বরাদ্দ করেছেন বিহারের জন্য, আর 15,000 কোটি টাকা বরাদ্দ করেছেন অন্ধ্রপ্রদেশের জন্য। আজকে সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 2.66 লাখ করোড় শুধু রুরাল ডেভেলপমেন্টের জন্য। উনি সারা ভারতবর্ষের রুরাল ডেভেলপমেন্টের জন্য এই বাজেট, এবং তার টোটাল বাজেটের এত বাজেট শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য। বিহারে অনেক নতুন নতুন প্রজেক্ট নিয়েছেন, ভালো ভালো জায়গায়, গয়া, বুদ্ধগয়া, রাজগীর, এগুলোকে অনেক তিনি নতুন করে অনেক উন্নতি করবেন। ভালো উন্নয়ন যত হবে তত তো ভালো। বিহার তো আর ভারতবর্ষের বাইরে না, অন্ধ্রপ্রদেশও ভারতবর্ষের বাইরে না, কিন্তু এটা কুশি বাঁচানোর যে একটা প্রক্রিয়া সেটা ভালোই বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে বাজেটটা হলো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, আমি উচ্চবিত্তদের কথা নিয়ে আলোচনা করছি না, আমি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছে এবং সর্বশ্রেণীর যে মানুষকে ছোঁয়ার চেষ্টা করেছে, যেটা ওই কপি পেস্ট করার চেষ্টা করেছে কংগ্রেসের যে ইয়েটা ছিল, ইশতেহারটা ছিল, সেই ইশতেহার থেকে যেমন ইন্টার্নশিপের কথা বলেছে বেকার যুবকদের, প্রথম মাসের মাইনার কথা বলেছে, 5,000 টাকা করে বলেছে মাসে, বছরে 1 লক্ষ টাকার কথাটা বলেনি। যাই হোক, সবটা করে উঠতে পারেনি, মানে একদম কপি পেস্ট করতে পারেনি, চেষ্টা করেছে কিছুটা। এবং অদ্ভুতভাবে দেখলাম সেখানে আজকে যে 10 লক্ষ শূন্য চাকরি পদ রয়েছে গভর্নমেন্ট সেক্টরে, সেই চাকরির পদ নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা নেই। ওয়্যারঅ্যাজ আমরা দেখলাম মহিলাদের উন্নতির কথা বলল, মহিলাদের উন্নতির কথা বলতে গিয়ে বললো মহিলারা যদি বাড়ি কেনেন তাতে স্ট্যাম্প ডিউটি ফ্রি। কিন্তু মহিলাদের কিভাবে স্বনির্ভর করা যায়, মহিলারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে, আজকে একবারও বললো না যে এই সরকারি চাকুরিগুলোতে মহিলাদের চাকরি সেফ, মানে একটা মানে সংরক্ষিত, যা যা ঘোষণা করা হলো বাজেটে তার দিশা কোথায় এবং দিশা নেই কোনো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা শুধু যোগ করব যে আজকে ক্যান্সারের 3টে ওষুধের দাম কমানো নিয়ে আজকে বারংবার বলা হচ্ছে বাজেটে, ওয়্যারঅ্যাজ 800 যে মেডিসিনের দাম বেড়েছে এবং আজকে সুগার, প্রেশার, বিভিন্ন রকম রোগে বিভিন্ন লোক ভুগছে, তাদের তো নিষ্কৃতি হলো না, তাদের ওষুধের দাম তো কমলো না। জ্যোতিদা কি বলবেন? সেই জায়গায় যেটা বারবার করে কংগ্রেস বলছে, না আমি বলছি সেটা হচ্ছে যে আজকে রাহুল গান্ধী বলেছেন যে কংগ্রেসের কপি পেস্ট বাজেট, এবং তারপরে কিছুক্ষণ পরে আবার বলেছেন যে না এই বাজেটের সমালোচনা করছি, মানে গরিবকে দেখা হয়নি, মধ্যবিত্তকে দেখা হয়নি। তাহলে কোনটা ঠিক? আসলে ওনার তো ধন্যবাদ দেওয়া উচিত ছিল মোদী সরকারকে এই কারণের জন্য। এই যে ডাবল স্ট্যান্ডার্ড হিপোক্রিসি, এটা কংগ্রেসের, মানে কংগ্রেস বলে থাকে, এটা নিয়ে আমরা চিন্তিত নই। মানে অন্তপক্ষে ভারতবর্ষের মানুষ একটু কংগ্রেস কি বললো কি না বললো তাতে কিছু যায় আসে না। কোশ্চেনটা হচ্ছে যে আপনার মানে এই যে আবাস যোজনার যে বাড়ি, 3 কোটি বাড়িকে বৃদ্ধি করা হলো, আপনার এই 80 কোটি মানুষকে বিনামূল্যে যে রেশন দেওয়া হবে, আপনার যে এই যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, আপনার 7 লক্ষ আপনার 75,000 পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, এটা তো একদম সমাজের প্রত্যেকটা স্তরের গরিব, মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকটা বর্গের লোকের বাজেট এটা, এবং এটা ভারতবর্ষের মানুষের বাজেট, প্রত্যেকটা সেক্টরকে আপনার অ্যাড্রেস করা হয়েছে। আমি বলছি যে দেখুন, মানে যেরকমভাবে মানে গরিব
গরিব মানুষকে দেখা হয়েছে, সেরকমভাবে একটা লং টার্ম যাতে অর্থনীতি একটা স্ট্রাকচারাল রিফর্ম হয় সেদিকটা কিন্তু দেখা হয়েছে। আপনি দেখেছেন যে শর্ট টার্ম মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা, সেটাকেও কিন্তু বাড়ানো হয়েছে আপনার, যাতে কিনা আপনার ফ্লাইট অফ ইনভেস্টমেন্ট আসে। তো সোনার দাম সেটাও কিন্তু আপনার কমানো হয়েছে, ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে। ফলে যেটা হচ্ছে আপনার এতদিন কি হচ্ছিল, এতদিন স্মাগলিং এর যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো এটা হিউজ একটা স্ট্রাকচারাল রিফর্মের দিকে যাচ্ছে ইন্ডিয়া। এবং মানুষের কথা কি ভাবা হলো বাজেটে? কথা শুধু আমি যোগ করব, বলছে ফরেন ইনভেস্টমেন্টের কথা। আজকে এফডিআই এর রেট অত্যন্ত স্লো হচ্ছে, তার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে কোনো ইয়ে নেই, ইনফ্রাস্ট্রাকচারে কোনো উন্নয়ন নেই। আজকে বলছে সেটা স্মাগলিং এর কথা বলবে। 91-92 সালে আপনারা তো সোনা ধার রাখতে হয়েছিল, ইন্ডিয়া প্রায় 671 বিলিয়ন ডলার রিজার্ভ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা আমি বলছি, আমি এর উত্তরটা দেব, কারণ ও বলবে তো অবশ্যই উত্তর নেব। দুজনেই বলুন, আর কাউকে বলার দরকার না। আমি বলি প্রথমত সেটা হচ্ছে এই বাজেটে খুব গোদা বাংলা কথা বললে। দেখুন, বাংলার সাধারণ মানুষ বাজেট থেকে কি পেল? উত্তর বাংলায় একটা বাদ দিয়ে প্রায় সবগুলো এমপি সিট বিজেপি জিতেছে। উত্তর বাংলার তিস্তা বন্যা নিয়ে এতদিনের সমস্যা, গঙ্গা ভাঙন রোধের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্যা, নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি, গত আগের টার্ম থেকে এই টার্ম উত্তরবঙ্গের জন্য, বাংলার মানুষের জন্য পুরোপুরি ফাঁকা। 1, 2 হচ্ছে 100 দিনের কাজের ব্যয় বরাদ্দ, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। 3, রেল নিয়ে কোনো বক্তব্য নেই, রেলের দুর্ঘটনা বাড়ছে, রেলের টিকিটের দাম বাড়ছে, তৎকাল টিকিটের ওপর দাম বাড়ানো হচ্ছে, অথচ রেলের সুরক্ষা নিরাপত্তার বিষয়ে দেশের সরকার একদম নীরব, সাইলেন্ট। আমি বলছি 1 সেকেন্ড, আমি এই তো মুশকিল, এই অভ্যেস বাড়াতে হবে। এটা নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর পার্টি নয়, বা আমি সেই দল করি না যে একটা করে লজেন্স দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একবার করে ক্লাবে পুজো আসবে, প্রতি বছর করে 2000-3000 করে বাড়াবার ভোট ব্যাংকের রাজনীতি করবো। সরকার বাঁচানোর দায় মোদির, এনডিএ সরকার রাখার দায় বিজেপির, আমাদের নয়। আমরা বলছি দেশের মানুষ কি পাচ্ছে। কর্পোরেট ট্যাক্সের পরিমাণ গত 2 বছর ধরে দেখা যাচ্ছে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ কম হচ্ছে, ইনকাম ট্যাক্স বাড়ছে। দেশের সাধারণ যারা কর্মচারী, মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, বলা হচ্ছে 3 লক্ষ টাকা যদি একজন কর্মচারী প্রায়, তাকে 10,000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হলো, তার উপর আবার বলছে 5% ট্যাক্স বাড়ানো হলো। তার মানে হচ্ছে বছরে 16 লাখ টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হবে 3,25,000। সরকার আলুর দাম বাড়বে, দায় নেবে না, অত্যাবশ্যকীয় পণ্য এনে দায় নেবে না, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দায় নেবে না, প্রতিদিন বেকারত্ব বাড়বে, দায় নেবে না, এআই আসবে, বিপিও কল সেন্টারে ব্যাপক কর্মী ছাঁটাই যাবে, তার দায় নেবে না, হেভি ইন্ডাস্ট্রির প্রশ্ন সরকার কোনো ভূমিকা পালন করবে না। আমি বলছি বিদ্যুতের খরচ হু করে বাড়ছে। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখালেন না আপনাদের চ্যানেলে কিছুক্ষণ আগে, যে 75% ছাড় দেওয়া হবে পুজোগুলোকে। আর প্রতিদিন যে রাজ্যের মানুষ একের পর এক ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে, তার বেলা মমতা নীরব। ঠিক একইভাবে মোদী সরকারের এই বাজেট গোটা দেশের মানুষের মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। শুধুমাত্র 5 বছরে কুর্সিকে বাঁচাতে হবে, বিজেপিকে সরকারে থাকতে হবে, তার জন্য একদিকে কর্পোরেটদের খুশি করা, আরেকদিকে নীতিশ আর চন্দ্রবাবু নাইডুকে খুশি করা। আমি শেষ করবো একটাই লাইন শুধু, আমি বলছি আদিবাসী প্রান্তিক গরিব মানুষ, কৃষকের সারের দাম, প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে, তাদের সমস্যার সমাধান, এই প্রশ্নে বাজেটে একটা কোনো উত্তর নেই। শুধুমাত্র যেটা রয়েছে রাজনীতিক ক্ষমতা বাঁচিয়ে রাখার প্রবল চেষ্টা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে স্টাইলে রাজনীতি করেন, পার্থপ্রতিমদা, কতটা দিশা পাওয়া যাচ্ছে বাজেটে? এই দিশা একটাই পাওয়া গেছে যে কুর্সি রক্ষা করতে হবে, চেয়ারটা রক্ষা করতে হবে, তার জন্য উপঢৌকন দিয়ে 2 শরিককে খুশি রাখতে হবে। তার জন্য যা দেওয়ার প্রয়োজনে গোটা ভারতবর্ষকে বঞ্চিত করে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে দিতে, বিহার অন্ধ্রপ্রদেশ পাক, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু পাশাপাশি বাংলা বা অন্য স্টেটগুলো কেন পাবে না? বন্যা কি শুধু বিহারে হয়, বাংলায় হয় না? উত্তরবঙ্গ জুড়ে ফি বছর বন্যা, ব্রহ্মপুত্র বোর্ডে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1 টাকাও নয়। কেন উত্তরবঙ্গের মানুষের বা বাংলার মানুষের প্রতি এই বঞ্চনা? চা বাগিচাগুলো নিয়ে কি ভাবনা রয়েছে? আজকে ট্যাক্সের কথা বলা হচ্ছে, যে ট্যাক্সে কিছুটা সংশোধিত করা হচ্ছে, সেটাতে কতটা লাভবান হবে? আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে মধ্যবিত্ত নিম্নবিত্তরা বেশি ট্যাক্স দিয়েছে, উচ্চবিত্তরা সেক্ষেত্রে তেমন ট্যাক্স দেয়নি। আজকে সেটার থেকে খানিকটা দৃষ্টি ঘোরানোর জন্য একটু সংযোজন বিয়োজন করা হচ্ছে, তো আখেরে নিম্নবিত্ত মধ্যবিত্তদের কোনো লাভ হবে না। আজকে দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে কোনো দিশা নেই,
বেকারত্ব হ্রাস করবার জন্য কোনো দিশা নেই। এটা কেবলমাত্র শরিকদের খুশি করবার জন্য এবং নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এই বাজেট অন্তঃসার শূন্য। দেশবাসীর সামনে কোনো সুরাহা বা আলো এই বাজেট দেখাতে পারছে না। আমি জ্যোতিদার কাছে আসবো। এই যে পূর্বোদয় প্রকল্পের কথা বলা হচ্ছে বা এই যে বিষয়টা, এখানে আমরা দেখলাম বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ধারাও বরাদ্দ থাকলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বাণিজ্য করিডর, সেটাই একমাত্র শুনতে পাওয়া গেল। বাকি যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রেও ট্যুরিজমের বিষয় সামনে এসেছে। তো এই পূর্বোদয় প্রকল্প যেটা নিয়ে বলা হচ্ছে, যেখানে এই রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, সেটা বাজেটে তার প্রতিফলন কোথায়? না, বাজেটে তো অবশ্যই প্রতিফলন রয়েছে। 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পূর্বোদয় মানে পরিকল্পনায়, যেটা হচ্ছে অমৃতসর কলকাতা করিডর, যেটা বলা হচ্ছে। আমি খালি দুটো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা পূর্বোদয় মানে টোটাল আপনার বিহার, এই যে বলছেন না বিহারকে দেওয়া হলো, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, এইটা টোটাল মিলে হচ্ছে 26,000 কোটি টাকা। ইটস নট এ ম্যাটার অফ জোক। আর যারা বলছে আজকে বঞ্চনার কথা, না তারা যারা বলছে, না বলতে হবে, শুনতে হবে, যারা বলছে আজকে বঞ্চনার কথা, তারা বিহারের জন্য, আরে ভাই কেন মিথ্যে কথা বলছো? বিহারের তৃণমূলকে বলে 26,000 অদ্ভুত তৃণমূলকে বলে বাংলাদেশের রাজধানী অমরাবতীর জন্য 15,000 গায়ে লাগছে কেন? আমি কেন বিহারে কেন মিথ্যে কথা দিয়েছো? বাংলার মানুষকে বিজেপি বাংলাদেশকে দুটো রাজ্য নিয়ে নয়, দুটো রাজ্য নিয়ে নয়, তো আমি চারটে রাজ্য নিয়ে নিই। আমি যে পয়েন্টে এমফেসাইজ করতে চাইছি, যারা বলছেন ইনফ্লেশনের কথা, মুদ্রাস্ফীতির কথা বা আনএমপ্লয়মেন্টের কথা, আজকে মানে দুটো কোভিড প্যান্ডেমিক এবং আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে G7 কান্ট্রি, আমি বলছি G7 কান্ট্রি, সৈকতদা শুনে রাখো, G7 কান্ট্রির মধ্যে মানে G7 কান্ট্রির মধ্যে ভারতবর্ষ নেই, তারপরে দাঁড়িয়ে এমন একটা কান্ট্রি দেখো যার ইনফ্লেশন রেট সব ভারতের থেকে কম, আর হচ্ছে এমপ্লয়মেন্ট রেট হচ্ছে ভারতের থেকে বেশি। এইটাই তো নতুন ভারত। মোদীকে 56 ইঞ্চি ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে কতগুলো প্যান্ডেমিক সিচুয়েশন সম্মুখীন হয়েছে। সোনা ধার রাখতে হচ্ছে না, আবু চুপ থাকুন। সোনাকে ধার রাখতে হচ্ছে। 1992 সালে সোনা ধার রাখতে হয়েছিল, এই অবস্থা আপনারা নিয়ে গেছিলেন। আজকে মোবাইল টাকা নেবে 97% মোবাইল এক্সপোর্ট করে ভারত। যেই বিষয় আজকে যে 9টা ক্ষেত্রের দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ছিল কর্মসংস্থান। এই বাজেটে তার কতটা দিশা পাওয়া গেল? ইন্টার্নশিপের কথা আসছে, যেখানে বড় বড় সংস্থা ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে, তাদের ভাতা পাওয়া যাবে, কিন্তু যদি এরকম হয় যে তাদের তখন সেই ফাঁকা জায়গাটা নেই, তাহলে কি হবে? বাস্তবে এটা কতটা বাস্তবসম্মত, সেটা কতটা সম্ভব, কতটা দিশা রয়েছে কর্মসংস্থানের? কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধীরা বারবার এই কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে। আজকে যখন বাজেটে বলা হচ্ছে, সেটা বাস্তবায়িত আদৌ কতটা হতে পারে, কি মনে হচ্ছে? এটা অগ্নিবীরের মতো ফ্লপ হবে। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, প্রবীরদা বলুন। আচ্ছা, যেটা হচ্ছে দেখুন, যেটা এর আগের স্পিচে আমি বললাম, PLI স্কিমের যতক্ষণ না আপনি এক্সটেনশন করবেন, প্রোডাক্টিভিটি লিঙ্কড ইনসেন্টিভ, যার মাধ্যমে FDIও খানিকটা বেড়েছিল, এবং আমরা যেটা রিসেন্ট যেটা দেখি তামিলনাড়ুতে যে পাকিস্তানের যে অ্যাপেলের ফ্যাক্টরি, তার মধ্যে রেকর্ড সংখ্যক মোবাইল এক্সপোর্ট হয়েছে। সুতরাং খালি এই স্টেট অফ আর্ট ফ্যাক্টরি করলেই চলবে না, PLI এর মাধ্যমে আপনাকে হেভি ইন্ডাস্ট্রি করতে হবে। যে হেভি ইন্ডাস্ট্রির মধ্যে পেট্রোকেমিক্যাল পড়ে, স্টিল পড়ে, মাইনিং পড়ে, কোল মাইনিং, রেলওয়েজ, লাইক দ্যাট। সেই জিনিসটা প্রবাবলি আমি একটা দিশা ভেবেছিলাম দেওয়া হবে, কারণ এখানে স্কিল ডেভেলপমেন্টের ডেফিনেটলি ইটস এ গুড মুভ। 20 লাখ ছেলেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হবে, এটা খুবই ভালো একটা মুভ। কিন্তু এই যে MSME সেক্টর, আর একটা ভালো মুভ হচ্ছে MSME সেক্টরে
গ্যারান্টেড ক্রেডিট, দ্যাট ইজ অলসো ভেরি গুড। কিন্তু অনুসারী শিল্প বড় শিল্পর হাত ধরে আসে। আমার যেটা বিগত কয়েক বছর ধরেই বক্তব্য, যেটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং যতক্ষণ না আপনি বাড়াতে পারবেন, ভারতের মতন ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ ওয়ালা দেশ সেই সুবিধাটা নিতে পারবে না। এবং সেটা একমাত্র তখনই সম্ভব যদি আপনি হেভি ইন্ডাস্ট্রি সেট আপ করেন, তার মাধ্যমে যে এমএসএমইতে যে অনুসারী শিল্পগুলো হবে, তার মাধ্যমে অ্যাজ এ কোয়াড্রুপল এফেক্ট ব্যাপক একটা এমপ্লয়মেন্টের একটা সুবিধা হয়। এবং তার একটা ট্রিপল ডাউন এফেক্ট হিসাবে কি হয়, আপনি যখন প্রচুর উৎপাদন করছেন কস্ট এফেক্টিভ ভাবে, আপনার বিদেশের ইম্পোর্ট করা জিনিসের উপর ডিপেন্ডেন্সি কমে যায়। কেন? ক্যাপিটাল ইউজ করবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এক্সপোর্টও করবেন। এবং যতক্ষণ না পর্যন্ত এক্সপোর্ট আপনি ঠিকঠাক করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফরেন এক্সচেঞ্জ আর্নিংটাও বাড়বে না। এবং এই আমাদের আরেকটা জিনিস বলা দরকার, যে ফরেন যে লোনটা সেটা হচ্ছে জিডিপির 18.7%। অ্যালার্মিং কিছু না হলেও এটা কমের দিকে রাখাটাই প্রয়োজন। এবং এক্সপোর্ট মার্চেন্ডাইজ যেটা গত বছরের আগের বছর ছিল 447, গতবার এটা মার্চেন্ডাইজ কিন্তু একটু কমে গেছে। সফটওয়্যার যেটা সার্ভিসেস এক্সপোর্ট, সেটা কিন্তু বেড়ে দুটোই ওই 778 বিলিয়ন গতবার, তার আগের বার ছিল 776। এখানে বক্তব্যটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, এগুলো হচ্ছে কি পয়েন্ট। এই পয়েন্টগুলোকে, এবং কৃষিতে বেটার টেকনোলজি, বেটার সাপোর্ট, বেটার R&D, এবং কৃষিতে যে 45% লোক কাজ করছে, তার একটা বিপুল সংখ্যক লোককে ম্যানুফ্যাকচারিং এ যদি আপনি যতক্ষণ না করতে পারবেন এটা, ততক্ষণ পর্যন্ত অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট হোক বা যেই সুযোগের কথা বলা হচ্ছে, বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগের কথা বলা হচ্ছে, কিন্তু চাকরির ক্ষেত্রটা তৈরি করা সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার শূন্যস্থান রয়েছে বা সেই ক্ষেত্রটা তৈরি হচ্ছে যেখানে আমি চাকরি করতে যাব, সেই উৎসটা, সেই দিশাটা কোথায়? অনির্বাণ দা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই লাস্ট 10 বছরে আমরা কয়েকটা টার্মিনোলজি শুনেছি, যেগুলো আমি একটুখানি বলি, আপনাদের মনে থাকবে স্মরণে। 2014 সালে আচ্ছে দিন, তারপর সবকা সাথ সবকা বিকাশ, তারপর মেক ইন ইন্ডিয়া, এই যে হেভি ইন্ডাস্ট্রিজের কথা বলছিলেন প্রবীরবাবু, তার জন্য মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট আনা হয়েছিল। তারপর আত্মনির্ভর ভারতের কথা শুনেছি আমরা, তারপর ভোকাল ফর লোকাল শুনেছি, এবং সর্বশেষ আমরা এই বিকশিত ভারত কয়েকদিন ধরে শুনছি। আমি একটা কথা বলছি, প্রবীরদা যেটা বলছিলেন না, এই প্রাইভেট ইনভেস্টমেন্ট যারা করেন, যারা শিল্পপতি হন, তাদেরকে আপনি যতই PLI স্কিম দিন, আপনি তাদেরকে যতই অ্যাট্রাকটিভ করার চেষ্টা করুন, তিনি চাইবেন, তিনি তার পুঁজির সুরক্ষা চাইবেন, আর তিনি যদি ব্যবসাদার হন, তিনি চাইবেন তার মুনাফা। আজকে আমার প্রোডাক্টটা যদি আমি বাজারে বিক্রি করতে না পারি, এবং বিক্রি করে যদি আমি মুনাফা না করতে পারি, আপনি ইন্টার্নশিপ দেবেন, অ্যাপ্রেন্টিসশিপ দেবেন, আমি আমার অফিসই চালাবো না, আমি আমার ব্যবসা ইনভেস্টমেন্টই করবো না। আপনার কাছে তো এমন নয় যে আমার কাছে জায়গা আছে, আমি এই ক্ষেত্রটাকে আমি একটুখানি বলে দিই। একটা বিরতির সময় হয়েছে অনির্বাণ দা, বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। আমি অনির্বাণ দার কাছে যাবো। অনির্বাণ দা, কিছু বিষয় যেটা জানতে চাইবো, অবশ্যই যে নতুন কর কাঠামো তৈরি হয়েছে, সেখানে কত পার্সেন্টের ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড়, এই বিষয়টা কতটা সুরাহা। আর একটা বিষয় জানতে চাইবো যে দীর্ঘমেয়াদী মূলধনী কর এবং স্বল্পমেয়াদী মূলধনী কর দুটো ক্ষেত্রেই কিন্তু বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে মধ্যবিত্তের কতটা সুরাহা হবে? এবং এই যে মুদ্রা লোন বাড়ানোর যে ঘোষণা হলো 20 লাখ টাকা, তো সেটার ক্ষেত্রে এই পরপর এই বিষয়গুলো একটু সংক্ষেপে যদি ব্যাখ্যা করেন। না, ইনকাম ট্যাক্সের যে ছাড়টা হয়েছে, সেটা যারা পুরনো কর কাঠামোতে আছে তাদের জন্য অপরিবর্তিত আছে, কোনো রকম কোনো ছাড় নেই। নতুন কর কাঠামোতেও যারা আছেন শুধু তারাই পাবেন ছাড়টা, এবং তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 50,000 টাকা থেকে 75,000 হয়েছে। এবং ওই স্ল্যাব যেটা ছিল 3 লাখ থেকে 6 লাখ, সেটাকে একটুখানি ভেঙে দেওয়া হয়েছে, 3 লাখ থেকে 6 লাখ, তারপর 6 লাখ থেকে 9 লাখ ছিল, সেটাকে 3 লাখ থেকে 7 লাখ করে দেওয়া হয়েছে। তারপর ওই 12 লাখের উপর থেকে আর কোনো চেঞ্জ নেই, 10 লাখ থেকে 12 আর কোনো চেঞ্জ নেই। কিন্তু আমি বলছি এই সব কিছু ছেড়ে দিও, আমি বলছি দেখুন, এটা তো ডাইরেক্ট ট্যাক্স গেল, যেগুলো আমরা বলি আমরা ইনকাম ট্যাক্সের মাধ্যমে দিই, কিন্তু আমরা প্রতিনিয়ত ট্যাক্স দিচ্ছি। সেটা কিন্তু আমরা দেখতে পারি কি, যখনই জিনিসপত্র কিনছি তার উপরে আমরা GST দিচ্ছি, আমরা ক্যালকুলেশনই করি না যে কত টাকা আমরা সারাদিনে ট্যাক্স দিলাম। আজকে সারা ভারতবর্ষ জুড়ে মাত্র 8,18 লক্ষ লোক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তার মধ্যে ট্যাক্স দেন মাত্র 2 কোটি লোক। আপনি যদি ধরে নেন ওই 90 কোটির মতো লোক তারা ভোট দান করেন, তাদের 2.2% ওই 2 কোটির মতো লোক যারা শুধুমাত্র ইনকাম ট্যাক্স দিতেন। কিন্তু তাছাড়া বিপুল অংশের লোক যাদেরকে ইনকাম ট্যাক্সের আওতায় নেই, কিন্তু তারা GST মারফত প্রত্যেকটা দিন প্রত্যেকটা জিনিস কিনতে গিয়ে ট্যাক্স দিচ্ছেন।
তাদের জন্য একটুখানি মানে তাদের যন্ত্রণা লাঘব করবার জন্য সরকারের যেটা মেন কাজ সেটা হচ্ছে মূল্যবৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা। এবং এই মূল্যবৃদ্ধি নিয়ে দেখুন, আজকে নির্মলা সীতারামন ভারতবর্ষের অর্থমন্ত্রী, কিন্তু আমার বাড়িতে আমার অর্থমন্ত্রী আমার মা কিছুক্ষণ আগে ফোন করেছিলেন দুপুরবেলায়, বাজেট থেকে আমার মার প্রাপ্তি কী, গ্যাসের দাম সেই একই থাকবে, পেট্রোলের দাম একই থাকবে, ডিজেলের দাম একই থাকবে, বাজারের যে প্রত্যেক দিনের খরচ সেটা একই থাকবে, আমার বাড়িতে যে মেডিসিনের খরচা সেটাও এক থাকবে। 2047-এর আগে সেগুলো কমবে কবে, সেটাই কিন্তু প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা। আজকে লং টার্ম ডেভেলপমেন্ট করে ভারতবর্ষকে নতুন দিকে আপনি নিয়ে যাবেন, অগ্রগতি হবে, সব ঠিক আছে, কিন্তু আজকে আমাকে বেঁচে থাকতে হবে, কালকের দিনটা যাতে আমি দেখতে পারি তার পরিকল্পনা করতে হবে। সেই জন্য আম জনতা যাদের, তাদেরকে আপনি যতই লং রানের স্বপ্ন দেখান, কিন্তু তার বাড়ির বেকার ছেলেটা কালকে চাকরি পাবে কিনা, আপনি জানেন যে এমপ্লয়েবল কমিউনিটি যারা চাকরি পাওয়ার যোগ্য, তারা যদি আজকে চাকরি না পেয়ে 5 বছর পরে চাকরি পায়, তার মানে এই 5 বছরটা ওয়েস্টেজ হলো। ভারতবর্ষের ক্ষেত্রে তাদের কোনো জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে না, তাদের তাৎক্ষণিকভাবে তাদের ভবিষ্যৎটা কি। একটা শিক্ষার অঙ্গনে আজকে অনেক লোক আসছে, আজকে যারা শিক্ষায় আসছে, মানে ভবিষ্যতে আমরা জানবো যে তারা চাকরি পাবেন, তারা যদি চাকরি না পায় তাহলে কিন্তু শিক্ষার অঙ্গন থেকেও মানুষ মানে পিছিয়ে যাবে। আর হেভি ইন্ডাস্ট্রিজ সেটা ভারতবর্ষে হওয়া সম্ভব নয়। আমরা যতই বলি পিএলআই স্কিম দিই, ভারতবর্ষ এখন সার্ভিস সেক্টরের দিকে যাচ্ছে, আর হেভি ইন্ডাস্ট্রিজ কিছু না পাওয়া এখনো থেকে যাচ্ছে। সাধারণ মানুষের কিছু প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকেও কিছু পাওয়া কিছু না পাওয়া থেকে যাচ্ছে। বিরোধীরা তাদের একাধিক বিষয় নিয়ে সরব হচ্ছেন। আর এর মধ্যে দাঁড়িয়ে এই তৃতীয় এনডিএ সরকারের এই পূর্ণাঙ্গ বাজেট, যেখানে একাধিক ঘোষণা রয়েছে এবং সময়ের সাথে সাথে সেই ঘোষণার বাস্তবায়ন কি দেখতে পাওয়া যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। যারা অনুষ্ঠানে অতিথির উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর বাংলা এট 5 এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।